অদ্ভুত ধর্ষক। লেখা নয়ন আলী নাইম। ষষ্ঠ পর্ব। কারা যেন জিকিরের ন্যায় ভুতুরে কণ্ঠে বলছে, নিডেই শিকি জিজাইনান লায়ুলিন, নিডেই শিকি জিজাইনান লায়ুলিন। আশেপাশে তাকালো নূপুর, কোথাও কোনো কিছুই দেখতে পেল না। জনমানব শূন্য চারপাশ। তখনই তার পায়ের নিচে একটা কয়েন দেখতে পেল। জলজল করছে। কয়েনটা কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। হুম, সাপের গলায় ছিল। এইখানেই তো সাপটাকে মেরেছিলাম। কয়েনটা খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। উফ, আজকে পেলাম। কয়েনটা দেখতে দেখতে বিড়বিড় করে কথাগুলো বলল নূপুর। আগে কয়েকদিন পর পর এই জায়গায় নূপুর, বন্যা, আখি এবং শ্রাবণী হেঁটে হেঁটে টাইম পাস করত। জায়গাটা খুবই প্রিয় ছিল তাদের কাছে। সময় পেলেই ছুটে আসে এবং টুকটাক ভিডিও করে। তবে তারা একদিন ঘুরতে এসে সাপ দেখতে পায়। সাপের মাথায় ছোট একটা কয়েন। হয়তো কয়েনটা বিশেষ কিছু, কেননা ওরা লোকমুখে শুনেছে কিছু কিছু সাপের গলায় কিংবা মাথায় স্বর্ণ কিংবা হীরা থাকে। কয়েনটা জলজল করছে। সোনার কয়েন হবে হয়তো, এই ভেবে লাঠি দিয়ে সাপটাকে আঘাত করতে থাকে। সাপটা আকারে অন্য সাপের চেয়ে একটু বড় ছিল। জোরে ছটফট করতে করতে মরে যায়। তবে জোরে ছটফট করার কারণে কয়েনটা কোথায় যেন হারিয়ে যায়। কয়েনটাকে চোখ দিয়ে লক্ষ্যভেদ ভালোভাবে করতে পারেনি ওরা কেউই। তবে আশেপাশে অনেক খুঁজেছে, পায়নি। তবে দেখতে পেয়েছিল অন্য একটি সাপ জোরে ছুটতেছে। তা দেখে বন্যা বলেছিল, নূপুর ওই দেখ আরো একটি সাপ। নূপুর বলল, হুম, দেখতেই তো পাচ্ছি। কি করবি, মারবি? বন্যা লাঠি নিয়ে এগিয়ে গিয়ে সাপটাকে আঘাত করতে করতে বলল, তো কি করবি? মনে হচ্ছে দুটি সাপেই জোড়া স্বামী স্ত্রী। একটারে মারলি, অন্যটা চুপ করে বসে থাকবে না। সাপেদের চোখে সারা জীবন তোর মুখের প্রতিচ্ছবি ভেসে উঠবে। তোকে মারার জন্য পাগল হয়ে ঘুরবে। তাই দুইটাকেই মেরে ফেলে উত্তম। বন্যার কথা শুনে ওরা তিনজন হ্যাঁ সম্মতি দিয়ে সাপটাকে মেরে ফেলল এবং দুইটা সাপকেই জঙ্গলের ভিতর মাটি চাপা দেয়। ঘটনা এখানেই থেমে থাকেনি। ওরা প্রতিদিন কলেজ শেষে এই জায়গায় এসে কয়েনটা খুঁজত। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন একজন মানুষের মৃতদেহ ওখানে পাওয়া যায়। যেমন করে পাওয়া গিয়েছে বন্যা এবং আখির লাশ। সেদিন থেকেই চারজন মিলে আর এই জায়গায় কয়েন খুঁজতে আসতো না। এই রাস্তা দিয়ে খুবই কম চলাচল করত। তবে ভাগ্যর পরিহাসে বন্যা ও আখির লাশ এই জায়গায় জঙ্গলের ভিতর পাওয়া গেছে। নূপুর পুরনো কথাগুলো ভাবছে এবং বন্যা ও আখির মৃত্যুর হিসেব মেলাতে গিয়ে কেন জানি সাপের ঘটনাটা মনে হচ্ছে। তাহলে কি সাপ মারার কারণে এসব হচ্ছে? না, কেমনে তা সম্ভব? নূপুরের ভাবনার মাঝে রিকশাওয়ালা বলল, ম্যাডাম, রিকশা ঠিক হয়েছে, উঠে বসুন। নূপুর হকচকিয়ে উঠল। জোরে হাফ ছেড়ে রিকশায় বসতেই এবার শুনতে গেল, নিডেই শিকি জিজাইনান লায়ুলিন নূপুর। নূপুর নিজের নামের স্লোগান শুনে রিকশা থেকে নামল। রিকশাওয়ালা হতভম্ব হয়ে বলল, কি হলো ম্যাডাম, নেমে গেলেন কেন? রিকশাওয়ালার কথায় নূপুর বলল, আচ্ছা, তুমি কি কিছু লোকের স্লোগান শুনতে পাচ্ছ? কই না তো ম্যাডাম। কান পেতে ভালো করে শুনে দেখো। নূপুরের কথায় রিকশাওয়ালা একটু জোর গলায় বলল, ধুর ম্যাডাম, কই কিছুই তো শোনা যায় না। উঠেন, উঠে বসেন তো। নূপুর রিকশায় উঠল। তার কানের শব্দগুলো বারবার বাজতেছে। দূরের একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ওটাই আখির বাড়ি। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে আখির বাসায় যেতেই দেখল শ্রাবণী দূরে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে। আখির বাবা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। তাই পোস্টমর্টমের জন্য আখির লাশ নেওয়া হবে না। পাংখুন তরিকায় তাকে মাটিতে শাহিত করা হবে। ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন তরিকা। তার মধ্যে মারমাদের বিলুপ্ত হওয়া পাংখুন তরিকা। কম মানুষই তা মেনে চলে। নূপুর এগিয়ে গেল আখির লাশের কাছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কত শত মজা, দুষ্টুমি করেছে, সবগুলো মনে ভাসতে থাকে। শ্রাবণী এগিয়ে এসে নূপুরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশে কালো মেঘ, বৃষ্টি আসবে হয়তো। সবাই বলছে দ্রুত লাশটাকে বুড়াইলে কবরে শাহিত করো। যেহেতু পাংখুন তরিকায় নারী পুরুষ উভয় একসাথে বুড়াইলে মাটি চাপা দেয়। নারী পুরুষ উভয় মিলে লাশটাকে উঠিয়ে বুড়াইলের পাশে রেখে সিন্ধুক বুড়াইলে পুরল এবং লাশটা রাখল। ভাগ্যবশত বুড়াইলে নূপুর নেমেছিল লাশটাকে সাবধানে রাখার জন্য। তবে এটাই যেন মহাভুল হয়েছে নূপুরের জন্য। চিৎকার করে উঠল নূপুর। মৃত আখি নিজের হাত দিয়ে চেপে ধরেছে নূপুরের পা। নূপুর পা বের করার চেষ্টা করেও কিছুতেই বের করতে পারছে না। গ্রামবাসীরা এসব দেখে অবাক হয়ে যায়। তারাও আখির থেকে নূপুরে পা ছাড়িয়ে নিতে ব্যস্ত। কিন্তু কেউ পাচ্ছে না। এমন ভাবে চেপে ধরা হয়েছে যেন মনে হচ্ছে সুপার গ্লু আটা। পরিশেষে উপায় না পেয়ে কিছু লোক ছুরি এনে আখির হাতের আঙ্গুল কেটে মুক্ত করল নূপুরের পা। নূপুর বুড়াইল থেকে পাশেই দাঁড়িয়ে পড়ল। সবাই নূপুরের দিকে তাকাচ্ছে। নূপুর অস্বস্তিবোধ করলেও বুড়াইলে মাটি চাপা দিয়ে বাসায় দিকে যেতে লাগলো। পথের মধ্য শ্রাবণী এসে বলল, এসব কি হয়ে হয়ে গেল আমি বুঝতে পারছি না। নূপুর কাঁপছে। একটু আগের অদ্ভুত ঘটনায় খুবই ভয় পেয়েছে। ছোট আওয়াজে বলল, আমিও কিছুই বুঝতে পারছি না, হয়তো আমারও মৃত্যু ঘনিয়ে আসছে। শ্রাবণী বলল, এসব কেন হচ্ছে? কে মারতেছে? পুলিশেও তো কিছু করতে পারছে না। এগুলোই হয়তো অদৃশ্য কারো কাজ। কথাটা শুনে শ্রাবণী কিছু বলতে চেয়েও কিছুই বলল না। লুকিয়ে ফেলল কিছু কথা। নূপুর আর চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাতে চেষ্টা করতেছিস? শ্রাবণী আমতা আমতা করেন না জবাব দিল। নূপুর সেখানে থেকে চলে আসলো বাসায়। দিন কেটে রাত হলো। বিকাল থেকে ঘন ঘন বমি আর মাথা ঘুরছে নূপুরের। প্রতি রাতের মতো আজকে সহবাস করতে সুদর্শন পুরুষটা আসলো না।
তবে রাত 1:30টার পর বাইরে থেকে কান্নার শব্দ তার কানে ভেসে আসছে। কান্নার শব্দের জন্য চোখে ঘুম আসছে না। বিছানা থেকে উঠতেই বুঝে পেল কান্নাটা তার বিছানার নিচ থেকে আসছে। কিছুটা ভয় পেয়ে বাল্ব জ্বালিয়ে বিছানা থেকে নেমে ধীরে ধীরে খাটের তলায় দেখল কিছুই নেই। কান্নাও বন্ধ হয়ে গেছে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ল। মিটমিট করে চোখে ঘুম আসছে। হঠাৎ করেই অদ্ভুত কণ্ঠে ভেসে আসলো, নিডেই শিকি জিজাইনাম লাইউলিন, নিডেই শিকি জিজাইনাম লাইউলিন। থেকে থেকে ভৌতিক স্বরে উচ্চারণ হচ্ছে শব্দগুলি। নূপুর বুঝতে পারছে না শব্দগুলোর মানে কি, আর শব্দের ভাষাটাও কি। শব্দটা উপর থেকে আসছে। সে উপরের দিকে তাকাতেই চোখ বড়বড় করে ফেলল। সেই অদ্ভুত মহিলা ফ্যানের উপর বসে তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। সে কিছু বোঝার আগেই ছপ করে মহিলাটা তার উপর ঝাঁপিয়ে পড়তেই নূপুর সাইড কেটে গড়িয়ে ফ্লোরে পড়ল। ঘাটের নিচ থেকে কেউ তার পা টেনে ভিতরের দিকে নিয়ে যেতে থাকে। নূপুর জোরে জোরে চিৎকার করতে থাকে। মেয়ের চিৎকার শুনে নাসারা জয়ন্তী ছুটে আসলো নূপুরের রুমে। নূপুরের রুমের দরজা সবসময়ই খোলা থাকে। রুমে প্রবেশ করে বিছানার দিকে তাকিয়ে দেখল নূপুর বিছানায় নেই। আশেপাশে তাকালো, কোথাও নেই। তবে খাটের নিচ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। এগিয়ে গিয়ে খাটের নিচে তাকাতেই দেখল নূপুর গুটিসুটি মেরে বসে আছে। নূপুর চিৎকার করে বলছে, আসবে না, আমার কাছে একদম আসবে না। নাসারা জয়ন্তী বলল, আমি তোর মা, বেরিয়ে আয় নিচ থেকে। নূপুর মায়ের দিকে ভালোভাবে তাকিয়ে খাটের নিচ থেকে বেরিয়ে এসে নাসারা জয়ন্তীকে জড়িয়ে ধরল এবং একটু আগের ঘটনাগুলো খুলে বলল। নূপুরের কথা শুনে নাসারা জয়ন্তী বলল, সব ঠিক হয়ে যাবে, ঘুমিয়ে পড়ো এখন। নূপুর মায়ের সঙ্গ পেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকাল হলো। নাসারা জয়ন্তী এবং বিন্ত ব্রুমি কালাউচার বলা গোলাপ ফুল, 2টা কলা, যুবক সারের প্রস্রাব, যে কোনো মেয়ের মাসিকের তোড়া এবং নূপুরের প্রস্রাব সবগুলো আগেই রেডি করে রেখেছিল। আজকে ভালোভাবে চেক করে নূপুরকে নিয়ে কালাউচার আস্থানায় গেল। অন্ধকার রুমে কালাউচা চোখ দুটো লাল বর্ণ ধারণ করে বসে আছে। নূপুরকে সামনে বসিয়ে সবগুলো জিনিস সামনে রাখল। কালাউচার মতিগতি আজকে ঠিক লাগছে না নাসারা জয়ন্তীর। নূপুরের গায়ে হাত দিচ্ছে বারবার। নূপুর সহ ওরা অস্বস্তিবোধ করলেও মেনে নিল কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ কালাউচা কিসব অদ্ভুত আজগুবি কাজ করে বিদায় দিল ওদের। ওরা কালাউচার আস্থানা থেকে বেরিয়ে সামনে থাকা বোটাজটার ওদিক দিয়ে গাড়ির নিকট যাচ্ছে। তখনই নূপুর সাদা পাঞ্জাবি পরা একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা তার খুবই চেনা জানা, তাই এগিয়ে গিয়ে বলল, আরে নয়ন না। ছেলেটা তার দিকে তাকিয়ে বলল, নূপুর যে, কেমন আছিস? হুম ভালো, তোর কি খবর? এই বুজ্জিনের সাথে চলছে দিন, তুই এখানে কেন? নূপুর অস্বস্তিকর ভাব নিয়ে বলল, কালাউজার কাছে গিয়েছিলাম একটা সমস্যা নিয়ে, এখন বাসায় যাচ্ছি। নূপুরের কথাটা শুনে নয়ন অবাক হয়ে বলল, কি বলতেছিস? কালাউজার দেখা কেমনে পাবি? উনি তো গতকাল রাতেই মারা গেছে। নয়নের কথাটা শুনে হতভম্ব হয়ে তার দিকে নূপুর সহ তার পিতামাতা তাকালো। নূপুর বলল, কি বলছিস? একটু আগেই তো ওনার সাথে ওই বাড়িতে দেখা ও কথা বলে আসলাম। নয়নের পাশে আরো কয়েকজন ছেলে আছে। তারা বলল, ধুর, কি বলতেছেন? নিজের হাতে আমরা সব ছাত্ররা মিলে ওনাকে বুড়াইল করলাম। নয়ন সবাইকে থামিয়ে দিয়ে বলল, নূপুর, আগে বল তুই এখানে কেন এসেছিস? নির্দ্বিধায় বলতে পারিস আমি কিন্তু তোর বন্ধু, তার পাশাপাশি একজন তান্ত্রিক। তান্ত্রিক? নয়নের কথায় নূপুরের মা কিছু একটা ভেবে বলল, জিনের আছর পড়েছে নূপুরের উপর। নূপুরের মায়ের কথাটা শেষ হতে না হতেই নূপুর মাটিতে বসে বমি করতে লাগলো। নয়ন অপলক দৃষ্টিতে নূপুরের বমি করা দেখছে। নূপুরের মা নূপুরকে সামলে রেখে পানি এগিয়ে দিল। নূপুর ক্লান্তকর ভাবে দাঁড়ালো। নয়ন এগিয়ে গিয়ে নূপুরকে বলল, তুই কি প্রেগন্যান্ট? নূপুর হতভম্ব হয়ে বলল, কি বলতেছিস? আমার বিয়ে এখনো হয়নি। নয়ন নূপুরের কাছে গিয়ে তার চোখ ভালোভাবে দেখে মাথায় ঝিনুকের তোড়া রেখে বলল, তোর পেটে জিনের বাচ্চা। তান্ত্রিক নয়নের কথায় যেন নূপুর আকাশ থেকে পড়ল। কিছুটা ভয় পেয়ে অনিচ্ছাকৃত ভাবে মুচকি হেসে বলল, চলবে, ওয়েটিং ফর নেক্সট পার্ট।